নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব সেন্টেন্স নিয়ে, যে সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের যে টাইপস তা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে করে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখো, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম একদম বেসিক ইংলিশ গ্রামারের যে বেসিক জিনিসগুলো, যে ওয়ার্ড কাকে বলে, ওয়ার্ড গঠন করতে গেলে কোন জিনিসটা অবশ্যই প্রয়োজন, সিলেবেল কাকে বলে, সিলেবেলের টাইপগুলো কি কি আছে, কিভাবে সিলেবেল ভাঙতে হয়। যারা সেই ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। আজকে আলোচনা করব মেনলি সেন্টেন্স নিয়ে, যে সেন্টেন্স কাকে বলে। দেখো, প্রথমে জানবো সেন্টেন্স কাকে বলে। যে কতকগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বলা হয় সেন্টেন্স বা বাক্য বাংলাতে। আবার বলছি, কতকগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বলা হয় সেন্টেন্স বা বাক্য। যেমন ধরো, বললাম আই রিড ইন ক্লাস 5। কি বললাম? আই রিড ইন ক্লাস 5, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। দেখো, একটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হচ্ছে, তাহলে কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসেছে। দেখো, এখানে এতগুলো ওয়ার্ড পাশাপাশি বসেছে এবং মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হচ্ছে, তাই এটা একটা সেন্টেন্স। বা ধরো বললাম দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। দেখো, এখানে তো আমি তিনটে ওয়ার্ডকে পাশাপাশি বসেছি, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। তাহলে তিনটে ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হলো, তাই এটাকে আমরা বলবো একটা সেন্টেন্স। কিন্তু যদি আমি বলি, ধরো হি ম্যাঙ্গো বয়েজ গো, দেখো এখানেও কিন্তু আমি চারটে ওয়ার্ডকে পাশাপাশি লিখলাম, হি ম্যাঙ্গো বয়েজ গো। কিন্তু যেহেতু এটা সে আম বালক যায়, যেহেতু এই ওয়ার্ডগুলো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারলো না, তাই এটা কিন্তু সেন্টেন্স নয়। তাহলে আমাদের মনে রাখতে হবে, কয়েকটি ওয়ার্ড শুধুমাত্র পাশাপাশি বসলেই হবে না, তার সাথে সাথে আমাদের মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ হতে হবে। যদি প্রকাশ না পাই, যদি কোনো অর্থ ক্লিয়ারলি না এক্সপ্রেস করতে পারে সেই শব্দের সমষ্টিগুলো, তখন সেটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না। যেমন তোমাদের একটা উদাহরণ দিয়ে আমি দেখিয়েছি। দেখো, আগের ভিডিওতে বলেছিলাম একটা ওয়ার্ড তৈরি করতে গেলে অবশ্যই একটা ভাওয়েল বা একটা সেমি ভাওয়েল লাগে। সেরকমভাবেই সেন্টেন্স তৈরি করতে গেলে, যখন আমরা একটা কোনো বাক্য তৈরি করব, সেখানে কিন্তু অবশ্যই একটা ভার্ব, বাংলায় যেটাকে বলা হয় ক্রিয়াপদ লাগবে। আমি পরের ভিডিওতে যে পার্টস স্পিচগুলো আছে সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো, তবু বলে দিচ্ছি ভার্ব মানে কি, যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজ করা, হওয়া, থাকা বা ঘটা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন ধরো এখানে কি বলেছি, আই রিড ইন ক্লাস 5, আমি পড়ি পঞ্চম শ্রেণীতে। দেখো, এখানে রিড এটা হচ্ছে ভার্ব, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, এখানে এই খেলাটা ভার্ব। বা ধরো বললাম শি ইজ এ গুড গার্ল, সে হয় একজন ভালো মেয়ে। ইজটা হওয়া বোঝাচ্ছে, যে সে হয় একজন ভালো মেয়ে। ইজ মানে হয়, হওয়া বোঝালে সেটাকে ভার্ব বলা হয়। তাহলে প্রত্যেকটা সেন্টেন্স, আমরা যা সেন্টেন্স তৈরি করি না কেন, তাতে কিন্তু অবশ্যই একটা করে ভার্ব লাগবে। ভার্ব ছাড়া সেন্টেন্সের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করা সম্ভব নয়, বা একটা ভার্ব ছাড়া একটা সেন্টেন্স কখনো গঠিত হতে পারে না। তাহলে এটা হলো সেন্টেন্স সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার ধারণা। এরপরে আমরা আলোচনা করব সেন্টেন্সের যে ভাগগুলো, সেগুলোকে নিয়ে। দেখো, যখনই আমরা টাইপস অফ সেন্টেন্স বলি, সেন্টেন্সের যে ভাগগুলো বলি, প্রকারভেদ, তখন কিন্তু আমাদের একটা মনে রাখতে হবে, আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কাজ অনুযায়ী সেন্টেন্সের যে ভাগ, আবার গঠন অনুযায়ীও ভাগ আছে। সেটা নিয়ে আমি আরো পরে ভিডিও করব, যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এগুলোও কিন্তু সেন্টেন্সের ভাগ, সেগুলো কিন্তু গঠন অনুযায়ী। আর আমরা যেটা বেসিক্যালি জানবো, প্রথম যেটা জানবো সেটা হচ্ছে কাজ অনুযায়ী সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়। একটা সেন্টেন্স, একটা বাক্য, সে যে কাজটা করবে সেটা অনুযায়ী সেন্টেন্সকে আমরা মূলত 5 ভাগে ভাগ করতে পারি। তাহলে কটা বললাম? 5টা ভাগ। কি? প্রথমে হচ্ছে অ্যাজারটিভ, খুব ভালো করে মনে রাখবে, মানে অ্যাজারটিভ সেন্টেন্স। দুইয়ে হচ্ছে ইম্পারেটিভ, তিনে হচ্ছে ইন্টারোগেটিভ,
চারে হচ্ছে অপটেটিভ, আর 5 নম্বর হচ্ছে এক্সক্লামেটরি। তাহলে কি বললাম, সেন্টেন্সকে কাজ অনুযায়ী 5 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা অপটেটিভ এবং একটা হচ্ছে এক্সক্লামেটরি। এরপরে আমরা জানবো প্রত্যেকটা সেন্টেন্স কাকে বলে এবং উদাহরণ। দেখো, প্রথমে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে বিবৃতিমূলক বাক্য যেটাকে বলা হয়। তাহলে যে বাক্যের দ্বারা সাধারণভাবে কোনো কিছু বিবরণ দেয়া বা কোনো ঘটনার বর্ণনা দেওয়া বোঝায় তাকে বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার বলছি, যে সেন্টেন্সের দ্বারা সাধারণভাবে কোনো ঘটনার বিবরণ দেওয়া বা কোনো কিছু বর্ণনা দেওয়া বোঝায় তাকে বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন ধরো বললাম হি ইজ এ গুড বয়, যে সে হয় একটা ভালো ছেলে। দেখো, এখানেতে ওই বালকটা সম্পর্কে আমরা একটা বিবরণ দিলাম যে সে হয় একটা ভালো ছেলে। বা বললাম শি ইজ এ গুড গার্ল, সে হয় একজন ভালো মেয়ে। তাহলে এখানে তো আমরা ওই মহিলাটি সম্পর্কে বিবরণ দিলাম। তাহলে যে বাক্যের দ্বারা সাধারণভাবে কোনো বর্ণনা দেওয়া বা বিবৃতি প্রকাশ করা বোঝায় বা বিবরণ দেওয়া বোঝায় তাকে বলা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা সারাদিনে যেসব কথাগুলো বলি তার ম্যাক্সিমামটাই কিন্তু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সেই বলি। একটু লক্ষ্য করে দেখবে, বেশিরভাগ সেন্টেন্স কিন্তু আমরা অ্যাসার্টিভটাই ইউজ করি। এবার দ্বিতীয় কি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে না, যে বাক্যের দ্বারা আদেশ, উপদেশ বা অনুরোধ করা বোঝাবে। আবার বলছি, যে সকল সেন্টেন্সের দ্বারা আদেশ করা, উপদেশ দেওয়া বা অনুরোধ করা, মানে হয় অর্ডার হবে, না হলে অ্যাডভাইস হবে, না হলে রিকোয়েস্ট হবে, যে এই 3 ধরনের হয় আদেশ, না হলে উপদেশ, না হলে অনুরোধ করা বোঝাবে, সেগুলোকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন ধরো আমি বললাম শাট দ্য ডোর, শাট দ্য ডোর, কি বললাম, দরজাটা বন্ধ করো। দেখো, এটা আদেশ করা বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। বা বললাম প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। দেখো, এটা কি বোঝাচ্ছে, রিকোয়েস্ট, অনুরোধ করা, তাই এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। বা বললাম ধরো রিড দ্য টেক্সট অ্যাটেন্টিভলি, যে পাঠ্যাংশটা মনোযোগ সহকারে পড়ো, উপদেশ দেওয়া বোঝাচ্ছে। তাহলে যখন কোনো বাক্যের দ্বারা হয় আদেশ, না হলে উপদেশ, না হলে অনুরোধ করা বোঝাবে, সেটাকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলাই হলো প্রশ্নবোধক বাক্য, মানে যে সকল সেন্টেন্সের দ্বারা আমরা কোনো প্রশ্ন করব বা কোনো কিছু জিজ্ঞাসা করব তাকে বলা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার বলছি, যে সকল সেন্টেন্সের দ্বারা আমরা কোনো প্রশ্ন করব বা কোনো কিছু জিজ্ঞাসা করব তাকে আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন ধরো আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, কাউকে জিজ্ঞাসা করলাম। দেখো, প্রশ্নবোধক বাক্য। শেষে কিন্তু অবশ্যই দেখো ইন্টারোগেশন মার্ক, যেটাকে আমরা বলি জিজ্ঞাসার চিহ্ন থাকবে। এই চিহ্নটা আমাদেরকে সাহায্য করবে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে খুঁজে বার করতে। বা ধরো বললাম ডু ইউ লাইক ম্যাঙ্গো, তুমি কি আম পছন্দ করো। এখানেও দেখো জিজ্ঞাসা করছি, তাই এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ। তাহলে যে সেন্টেন্সের মাধ্যমে কোনো প্রশ্ন করা বা কোনো কিছু জিজ্ঞাসা করা বোঝাবে তাকে আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন হোয়ার ডু ইউ লিভ, ডু ইউ লাইক ম্যাঙ্গো, হোয়াট ইজ ইউর নেম, আর ইউ রিডিং ইংলিশ, এটসেট্রা ইত্যাদি। দেখো, এরপরে 4 নম্বর ভাগটা কি না, অপটেটিভ সেন্টেন্স, মানে যে বাক্যের দ্বারা মনের কোনো ইচ্ছা, প্রার্থনা, কামনা ইত্যাদি প্রকাশিত হবে তাকে বলবো অপটেটিভ সেন্টেন্স। আবার বলছি, যে সেন্টেন্সের দ্বারা মনের কোনো ইচ্ছা, কামনা, বাসনা ইত্যাদি প্রকাশিত হবে তাকে বলবো অপটেটিভ সেন্টেন্স। মানে আমাদের যেটা উইশ বা প্রেয়ার, সেটা যে সকল বাক্যের দ্বারা আমরা এক্সপ্রেস করব তাকে বলা হবে অপটেটিভ সেন্টেন্স। যেমন ধরো বললাম মে গড ব্লেস ইউ, যে ভগবান তোমার মঙ্গল করুক, মে গড ব্লেস ইউ। বা ধরো বললাম মে ইউ লিভ লং, কি, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। তাহলে দেখো, এই দুটো বাক্যই কি প্রকাশ করছে, হয় আমাদের মনের ইচ্ছা, না হলে মনের প্রার্থনা প্রকাশ করছে, তাই এগুলোকে আমরা বলবো
অপটেটিভ সেন্টেন্স। তাহলে যে সেন্টেন্সের দ্বারা আমাদের মনের কোনো উইশ বা প্রেয়ার এক্সপ্রেস হবে, প্রার্থনা প্রকাশিত হবে, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। দেখো এরপর এক্সক্লামেটরি সেন্টেন্স, মানে যেটাকে আমরা বলি বিস্ময়বোধক বাক্য বা বিস্ময়সূচক বাক্য। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে? না, যে বাক্যের দ্বারা মনের বিস্ময়, সুখ, দুঃখ, আনন্দ, ব্যথা, বেদনা ইত্যাদি প্রকাশ পাবে তাকে বলা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। আবার বলছি, যে সেন্টেন্সের দ্বারা বিস্ময় বা মনের সুখ, দুঃখ, আনন্দ, ব্যথা, বেদনা ইত্যাদি প্রকাশ পাবে সেটাকে বলা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। যেমন ধরে বললাম, হুররে, কি মজা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। যে কি মজা, আমরা খেলায় জিতেছি। দেখো এখানে কি প্রকাশ পাচ্ছে? আনন্দ প্রকাশ পাচ্ছে, যে কি আনন্দ, আমরা খেলায় জিতেছি। বা বললাম, হোয়াট এ নাইস বার্ড, শেষে বিস্ময়সূচক চিহ্ন, কি সুন্দর পাখিটা। দেখো এটা মনের বিস্ময় প্রকাশ পাচ্ছে, যে পাখিটা কি সুন্দর। বা ধরো বলছি, অ্যালাস, দ্য ওল্ড ওম্যান ইজ ডেড। হাই, বৃদ্ধ মহিলাটি মারা গেছে বা বৃদ্ধাটি মারা গেছে। দেখো এখানে কি প্রকাশ হচ্ছে? দুঃখ প্রকাশ হচ্ছে। তাহলে যে সেন্টেন্সের দ্বারা মনের বিস্ময়, সুখ, দুঃখ, আনন্দ, ব্যথা, বেদনা প্রকাশ পাবে সেটাকে বলা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। এরপরে দেখো এই যে 5 ধরনের সেন্টেন্স আমরা পড়লাম, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এর মধ্যে কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্সকেও আমরা সহজে চিনতে পারবো। কারণ দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স হলেই বিস্ময়সূচক চিহ্ন থাকবে, এক্সক্লামেশন মার্ক এখানেও আছে দেখো। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই ইন্টারোগেশন মার্ক, যেটাকে বলা হয় জিজ্ঞাসার চিহ্ন, থাকবে। তাহলে এই দুটো সেন্টেন্স আমরা খুব সহজেই কিন্তু চিনে ফেলতে পারবো। আর ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, উপদেশ, অনুরোধ করা বোঝাবে। অপটেটিভেতে ইচ্ছা প্রকাশ করবে, মনের প্রার্থনা প্রকাশ করবে। আর যে সকল বাক্যের দ্বারা সাধারণভাবে কোনো কিছু বিবৃতি প্রকাশ, কোনো বিবরণ দেওয়া, কোনো কাহিনী সম্পর্কে বলা, ঘটনা সম্পর্কে বলা বোঝাবে, সেগুলোকে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আজকের ভিডিওতে আমরা সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স গঠন করতে গেলে কোন পার্টস অফ স্পিচ অবশ্যই প্রয়োজন, এবং সেন্টেন্সের যে টাইপসগুলো আছে, ভাগটা মানে কাজ অনুযায়ী সেন্টেন্সের যে বিভাজন, তা নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। এবং প্রত্যেকটা বিভাগের ডেফিনেশন এবং এক্সাম্পল দিয়ে তোমাদের আমি দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি আগের ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। আর তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করবে, তাহলে তোমরা গ্রামারের একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লার্নার লেভেল পর্যন্ত প্রত্যেকটা জিনিস ডিটেলসে শিখতে পারবে। এর সঙ্গে সঙ্গে তোমরা রাইটিং স্কিল এবং যে স্পিকিং স্কিল ইংরাজি, তার উপর স্পেশালভাবে আমি ভিডিও নিয়ে আলোচনা করব। ভালো থেকো, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।